সমাজ ভালো থাকবে, এই রাষ্ট্র সঠিকভাবে গড়ে উঠবে। আর রাজনীতির ময়দানে ওই কুখ্যাত লুম্পেনরা জায়গা নিতে পারবে না। যারা ধান্দাবাজি করে বাংলাটাকে রসাতলে পাঠিয়েছে। বাংলার বুকে নেতাজি সুভাষচন্দ্র বসু, উনি ইন্ডিয়ান সিভিল সার্ভিস পাশ করেছিলেন। বাংলার বুকে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, আমাদের প্রিয় প্রার্থী আমডাঙ্গা কেন্দ্রের প্রার্থী কমরেড বিশ্বজিৎ মাইতি আমাদের মধ্যে উপস্থিত আছেন। আপনারা একটু আমাদের সঙ্গে স্লোগান দেবেন, কমরেড বিশ্বজিৎ মাইতি জিন্দাবাদ। কমরেড বিশ্বজিৎ মাইতিকে আগামী 29 এপ্রিল খাম চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। কমরেড বিশ্বজিৎ মাইতিকে আগামী 29 এপ্রিল খাম চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। আমডাঙ্গার সম্মান ফিরে পেতে বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে বিপুল ভোটে জয়ী করুন। ইনকলাব জিন্দাবাদ, বাংলাদেশের জোর জিন্দাবাদ। বিশ্বজিৎ বলবে, আমি আর 2-3 মিনিট বলে আমি ছেড়ে দেব। যে কথা বলছিলাম রাজনীতির কথা, কেন ভোট দেবেন বিশ্বজিৎ মাইতিকে? আপনাদের কাছে বলতে চাই, বিশ্বজিৎ মাইতি কোন আসমান থেকে আসেনি। বিশ্বজিৎ মাইতি এই আমডাঙ্গার মাটির মানুষ। অনেকে অনেক কথা বলার চেষ্টা করছে। আমরা বলতে চাই, যারা রাজনীতি করেন তারা মানুষের সেবা করেন, সমাজের সেবা করেন। আমরা বিশ্বজিৎ মাইতির কাছ থেকে এই উন্নত আমডাঙ্গা, উন্নত দত্তপুকুর তৈরি করবার জন্য আমরা একটা প্রচারপত্র আপনাদের কাছে পৌঁছে দিয়েছি। আর ওই প্রচারপত্রে যা যা লেখা আছে আমরা তা পূরণ করবার জন্য, অর্থাৎ দত্তপুকুর এবং আমডাঙ্গাতে দুটো ভালো হসপিটাল তৈরি হবে, যেখানে ডাক্তার থাকবে, যেখানে নার্স থাকবে, যেখানে রোগীর সঠিক চিকিৎসা হবে। এই সাধনপুরে কলেজ আছে, আরো সাধনপুরে আরো কলেজ চাই, দত্তপুকুরে কলেজ চাই। বাম আমলে সাধনপুরের কলেজ তৈরি হয়েছে, 15 বছরে একটা স্কুল কলেজ আমডাঙ্গায় তৈরি হয়নি, দত্তপুকুরে তৈরি হয়নি। আমরা দত্তপুকুর আমডাঙ্গায় কলেজ, স্কুল এবং সর্বোপরি এই যে নীল বিস্কুটের কারখানা, সেই জায়গাটা প্রমোটাররা বেঁচে দেওয়ার চেষ্টা করছে। সেখানে শিল্প তৈরি করতে চায়। আমডাঙ্গায় কোল্ড স্টোরেজ তৈরি হবে, আমডাঙ্গায় শিল্প তৈরি হবে। আমডাঙ্গার ছেলেরা পরিযায়ী শ্রমিক হয়ে অন্য রাজ্যে যাবে না। আমরা সেই দাবি নিয়েই বিশ্বজিৎকে ভোটটা দেবো। আমরা বলতে চাই, ওই একদিকে হিন্দুদের স্লোগানে, ওই হিন্দু হিন্দু ওই স্লোগানের জন্য ভোট দেবো না, কারণ তাতে আমার পেট ভরবে না, আমার ছেলে মেয়ের চাকরি হবে না, আমার মা বোনদের সম্মান থাকবে না, আমার অবহেলা বিচার পাবে না, আমার তামান্নারা বিচার পাবে না। বিচারের আশায়, ইনসাফের আশায় আজকে আমডাঙ্গার সাধনপুরে যে ঐতিহাসিক সমাবেশ, সেখান থেকে যে লাল ঝড় উঠেছে, এই বৈশাখী লাল ঝড়ে আমডাঙ্গা কাঁপিয়ে 29 এপ্রিল প্রত্যেক বুথে বুথে 8 নম্বর বোতাম টিপে বিশ্বজিৎ মাইতিকে খাম চিহ্নে ভোট দিয়ে ওই তৃণমূলের দৌরত্বকে আমরা বন্ধ করে দেবো। আর বিজেপির ঘাড় ধাক্কা দিয়ে বলবো, এই জায়গা হনুমানের রাজত্ব না। আমরা হনুমানকে মন্দিরে পুজো করব, মসজিদে নামাজ হবে। রাজনীতিটা মন্দির মসজিদের খেলাঘর তৈরি হবে না। কেউ আমাদের ধর্মকে নষ্ট করতে পারবে না। আমরা ধর্মের প্রতি সদা শ্রদ্ধাশীল, কিন্তু ধর্মকে নিয়ে ব্যবহার করে রাজনীতির প্রতি আমরা অশ্রদ্ধাশীল। তাই বিশ্বজিৎ মাইতিরা জন্ম নিয়েছে বাংলার বুকে, আমডাঙ্গার বুকে। নৌশাদ সিদ্দিকীর হাত ধরে, লাল পতাকার হাত ধরে একসাথে যে বৃত্ত তৈরি করব, সেই বৃত্ত দিয়ে কোন কুখ্যাত জালিয়াত, তোলাবাজ, সিন্ডিকেটবাজ কেউ দিতে পারবে না। আমরা সেই মেরুদণ্ড সোজা করে আগামী আমডাঙ্গা তৈরি করব, আগামী দত্তপুকুর তৈরি করব। আর আগামী 2 দিন বন্ধু, এখানে যে হাজার হাজার মানুষ এসছেন, তাদের কাছে খরচ হয়ে আবেদন করব, আপনারা বাড়ির যে লোকগুলোকে বলেছেন
চিহ্নে ভোট দিতে আপনি আপনার আত্মীয় স্বজন আর 4 জন 5 জন করে মানুষকে যাদেরকে বলা হয়নি তাদেরকে বলুন আপনার সন্তানকে বাঁচাবার জন্য, আপনার খাম নিয়ে চাকরির জন্য, আপনার খামের শান্তি বার্তা পৌঁছাবার জন্য, আপনার খাম দিয়ে এই আমদানকে উন্নত আমদানা তৈরি করবার জন্য আপনি একবারের মতন এই বিশ্বজিৎ ভাই থেকে হালিম সাহেবের যে তৈরি করা আমদানা, সেই আমদানাকে আরেকবার তার মৃত গৌরবকে পুনরুদ্ধার করুন। আপনারা মা বোনেদের বলুন, ভাই বোনদের বলুন, স্কুল কলেজে বলুন, সর্ব জায়গায় বলুন, অন্তত 5 জন করে নতুন 5 জন করে যারা যারা এসছেন সবাই আগামী 2 দিন বলুন খাম চিহ্নে ভোট দিন। আমাদের ভোটের বাক্স উঠে পড়বে, আর কেউ আমাদের ভোটের বাক্স আটকে রাখতে পারবে না। এই কথা বলে আগামী 2 দিনের এই প্রতিজ্ঞা নিয়ে এবং বুক আগলে রেখে, বুকটাকে সোজা করে, পিঠটাকে সোজা করে, ওই তৃণমূলীদের চোখে চোখ রেখে বিজেপির চক্রান্তের বিরুদ্ধে দাঁড়িয়ে আগামী 29শে এপ্রিল আমডাঙ্গাকে পরিশুদ্ধ করে তুলুন। আমডাঙ্গার বিশ্বজিৎ ভাই থেকে খাম চিহ্নে ভোট দিন। আমডাঙ্গাকে আবার পুনঃপ্রতিষ্ঠা করুন। সবাইকে আমার নমস্কার, সালাম, আদাব, কৃতজ্ঞতা জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বাম আইএসএফ জোট জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ। ধন্যবাদ কমরেড দাকে, খুব ভালো বক্তব্য রাখলেন। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সিপিআইএম জেলা কমিটির সদস্য সাহারা মন্ডল। ভিডিও করতে দেখাবো। খেলা হবে, খেলা হবে, দেখো থাকেন তাদেরকেও আমি সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আজকের এই জনসভার পক্ষ থেকে। দীর্ঘক্ষণ ধরেই সভা চলছে। আমাদের আজকের সভার যিনি প্রধান বক্তা নৌসাদ সাহেব, তার আসতে আরো কিছুক্ষণ সময় লাগবে। বুঝবেন যে সকাল 10টা থেকে প্রোগ্রাম করছে পরপর, তার আসতে আরো কিছুক্ষণ সময় লাগবে। ফলে আমাদের সভাটা ততক্ষণ ধরে চালাতে হবে। সবাই আমরা অপেক্ষা করছি তার জন্য। ইতিমধ্যেই অনেক বক্তারা তাদের বক্তব্য উপস্থাপন করেছেন। কমরেড পরিতোষ পট্টনায়ক যেভাবে আজকের দিনে দাঁড়িয়ে রাজনীতি এবং আমাদের কাজ করণীয় গোটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করেছেন, তা এক কথায় অসাধারণ। তার বক্তব্যের পরে খুব বেশি বক্তব্য রাখার আর সুযোগ থাকে না। তবুও আপনারা বুঝছেন যে নওশাদ সাহেব আসা পর্যন্ত আমাদেরকে এই সভাটা চালাতে হবে। তাই আমি কয়েকটা বিষয়, হয়তো অনেকের শোনার আগ্রহ নাও থাকতে পারে, তার কারণ আমি সবসময় সব এলাকাতে বলি, সবসময় বলে আমার বক্তব্য শুনে অভ্যস্ত, ফলে ইচ্ছা না থাকলেও শুনতে হবে আর কি। নওশাদ সাহেবের জন্য তো সবাই অপেক্ষা করবেন তো নাকি? তাহলে কতক্ষণ পর্যন্ত সভাটা চালাতে হবে? তাহলে আমি বলি নাকি বলবো না? বলি। সেটা হচ্ছে যে এই যে নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে আমরা সকলেই জানি যে 102 আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট সমর্থিত আইএসএফ মনোনীত প্রার্থী সাথী বিশ্বজিৎ মাইতি, তাকে খাম চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। এই ভোট আমরা অনেক এলাকায় দেখেছি, অনেক মানুষের মধ্যে দেখছি যে ঠিক আছে ভাই, যাকে তাকে একটা ভোট দিয়ে দিলে হলো। দেখবেন এই ভোটের আগে গ্রামের মধ্যে অনেকে গিয়ে বলবে যে ভাই 500 টাকা নেই, ভোটটা আমাদের দিস। আবার অনেকে বলবে ভোটের দিন সকালে মাংস ভাত রান্না হবে, খেয়ে যাবি আর ভোটটা আমাদের দিবি। অনেকে বলবে ভোটটা দিয়ে আসবি, বিরিয়ানির প্যাকেট থাকবে, ভোটটা আমাদের দিবি। তার মানে ওরা ভোটটাকে মূল্যায়ন করে মাংস ভাত, ওরা ভোটটাকে মূল্যায়ন করে একটা বিরিয়ানির প্যাকেট, ওরা ভোটটাকে মূল্যায়ন করে 500 টাকার বিনিময়ে। কিন্তু ভোটের যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট,
আমি বলছি যে 2011 সালে পশ্চিম বাংলা থেকে বামফ্রন্ট সরকার গেছে, তৃণমূলের সরকার এসেছে, পশ্চিম বাংলার মানুষ সেদিন পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে রায় দিয়েছিলেন যে বামফ্রন্ট সরকার যাবে, তৃণমূল আসবে। এই সরকারটা আসবার পরে আমাদের রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান কমরেড বিমান বসু সাংবাদিক সম্মেলন করে বলেছিলেন যে পশ্চিম বাংলার মানুষ যে রায় দিয়েছে সেই রায়টাকে আমরা মাথা পেতে মেনে নিলাম। নতুন সরকার এসেছে, সেই সরকারটার গঠনমূলক সমস্ত কাজের আমরা সাহায্য করব, আর যদি জনবিরোধী কোনো কর্মসূচি গ্রহণ করে আমরা নিশ্চিতভাবেই তার বিরোধিতা করব। সেই নিয়ে পথ চলা। মানুষের অনেক প্রত্যাশা ছিল, তৃণমূল কংগ্রেসের হাত তৈরি করেছিলেন আর ফাইল দেখিয়ে বলেছিলেন আমাকে যদি আপনারা 11 সালে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী বানান তাহলে আমি এই বামফ্রন্টের যত নেতা মন্ত্রী আছে এরা এত দুর্নীতি করেছে এদের সবাইকে ধরে জেলের মধ্যে পুরে দেবো। মনে আছে আপনাদের রাজারহাটের সেই মিটিং? ফাইলের হচ্ছে দায়ী করেছিল। তারপরে সরকার এসেছে, পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী তৎকালীন বুদ্ধদেব ভট্টাচার্য, অর্থমন্ত্রী অসীম দাশগুপ্ত, শিল্পমন্ত্রী নিরূপম সেন, স্বাস্থ্যমন্ত্রী সূর্যকান্ত মিশ্র, আবাসন মন্ত্রী গৌতম দেব নাম ধরে বলেছিলেন এদের সকলকে জেলের মধ্যে পুরে দেবো। 15 বছর অতিক্রান্ত হয়েছে, মমতা ব্যানার্জি কেন মমতা ব্যানার্জির বাবা 14 পুরুষের ক্ষমতা হয়নি একজন বামপন্থী নেতাকে সাদা ধুতিতে কাজে লাগাচ্ছে না। মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেসের যত দুষ্কৃতি পশ্চিম বাংলায় হয়নি। আমরা উল্টো দিকে কি দেখলাম? আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি রাজ্যের মুখ্যমন্ত্রী, যার কথা ছিল বামপন্থী নেতাদের ধরে জেলে পুরে দেওয়া, সেই মমতা ব্যানার্জি সরকারের এক মন্ত্রী, শুধু মন্ত্রী বললে ভুল হবে, মমতা ব্যানার্জি সরকারের মহাসচিব শ্রীমান পার্থ চট্টোপাধ্যায় স্কুলের মাস্টারদের শিক্ষক নিয়োগের চাকরি চুরি করার জন্য বছরের পর বছর জেল কেটেছে। শুধু জেল কেটেছে। পার্থ চট্টোপাধ্যায় বলছেন রাত্রে যখন ইডি তার বাড়িতে ধরতে গেছেন, যখন ইডি সিদ্ধান্ত করে ফেলেছে তাকে অ্যারেস্ট করবে, তখন তিনি বহুবার তার মাননীয় নেত্রী মমতা ব্যানার্জির কাছে হচ্ছে যে টেলিফোন করছেন, মাননীয় মমতা ব্যানার্জি একবারও তার টেলিফোন ধরছেন না, একবারও টেলিফোন ধরছেন না পার্থ চট্টোপাধ্যায়। তারপর একের পর দুর্নীতি। 2011 সালে ক্ষমতায় আসবার পর থেকে 2012 সাল 13 সাল সারদা কেলেঙ্কারির কথা আপনাদের মনে আছে, নারদা স্ট্রিং অপারেশনের কথা আপনাদের মনে আছে, যে নারদা স্ট্রিং অপারেশনে বারাসতের সাংসদ কাকলিগঞ্জ দস্তিদার, রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম, একের পর এক তৃণমূলের তাবড় নেতারা ক্যামেরাতে টাকা নিচ্ছে, যখন ক্যামেরা বন্দী হয়েছে তা যখন প্রকাশ্যে এসছে তখন বলছে আমি যদি আগে জানতাম এদেরকে আমি প্রার্থী করতাম না। কিন্তু আমরা দেখলাম যে তারপরেও নির্বাচনে তাদেরকে প্রার্থী করা হয়েছে, একের পর এক নেতা মন্ত্রী জেলে গেছে। আমরা সর্বশেষ যা দেখলাম যে হচ্ছে রাজ্যের মন্ত্রী খাদ্যমন্ত্রী ফিরহাদ হাকিম, যার কাজ হচ্ছে মানুষের হচ্ছে খাদ্যদ্রব্য দেওয়া রেশনের মাধ্যমে পিডিএস সিস্টেম, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে গণসরবরাহ ব্যবস্থাটাকে শক্তিশালী করা। আমি একটা ঘোষণা করছি, এই প্রেসের সামনে যে কেউ কিন্তু বাইট দেবেন না, প্রেসের সামনে যে কেউ বাইট দেবেন না, বাইট দেওয়ার জন্য নির্দিষ্ট কর্তা ব্যক্তিরা আছে তারা বাইট দেবেন, প্রেসের সামনে যে কেউ বাইট দেবেন না। আমরা দেখলাম যে একের পর এক নেতা মন্ত্রী তারা জেলের মধ্যে যাচ্ছে, মমতা ব্যানার্জির কিছু করার নেই। মমতা ব্যানার্জি তার ছবির নিচে লিখতেন সততার প্রতীক, না আর সততার প্রতীক তিনি লিখছেন না, সততার প্রতীক লেখাটাকে তুলে দিয়েছে। আমরা দেখলাম যে মমতা ব্যানার্জি নিজে সর্বশেষ কলকাতাতে আইপ্যাকের অফিসে হানা দিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই ইডির অফিসে চলে গেলেন, চলে গিয়ে ইডির অফিস থেকে হচ্ছে তাদের হাত থেকে হচ্ছে যে ফাইলটাকে ছিনিয়ে নিলেন। আমরা বলেছিলাম যে পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেস যখন সরকারে আসছে
তারপর থেকে যদি আপনারা বাড়িতে টিভি দেখেন, মিডিয়া দেখেন, তাহলে মিডিয়াতে আপনারা দেখবেন হয় বিজেপি নয় তৃণমূল, হয় তৃণমূল নয় বিজেপি, হয় শুভেন্দু নয় অভিষেক, হয় অভিষেক নয় শুভেন্দু। এছাড়া মিডিয়াতে আর কেউ দেখাবেন, আর কাউকে দেখতে পাবেন না। এই যে বিরাট সমাবেশ সাধনপুরের মাঠে, হাজারো হাজারো মানুষ, শুধু কালো মাথা, এই ছবি কোনো মেইন স্ট্রিম মিডিয়া দেখাবে না। তার কারণ মেইন স্ট্রিম মিডিয়া পরিচালিত হয় কর্পোরেটদের দ্বারা, মেইন স্ট্রিম মিডিয়া পরিচালিত হয় হচ্ছে কোটিপতিদের দ্বারা, শিল্পপতিদের দ্বারা। আর লাল ঝান্ডা ওয়ালারা, আইএসএফ ওয়ালারা, তারা কোটিপতি শিল্পপতিদের কথা বলে না, তারা বলে গরিব শ্রমজীবী মেহনতি খেটে খাওয়া মানুষের কথা। তাই আমরা যখন বলি যে মমতা ব্যানার্জি যখন টিভিতে দেখাচ্ছে হচ্ছে যে হয় মমতা নয় বিজেপি, এইটা যখন দেখাবার চেষ্টা চলছে, আমরা বলেছিলাম, আমার আগের বক্তারা বলেছে যে বিজেপি এবং তৃণমূলের বাইনারি, বিজেপি এবং তৃণমূলের সেটিং অনেকবার প্রমাণিত হয়েছে। পশ্চিম বাংলার মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার বিজেপি এবং তৃণমূলের সেটিং। আপনারা দেখলেন যখন মমতা ব্যানার্জি হাইওয়েতে ঢুকলেন, তখন ইডি যখন রেড করছেন, ভারতবর্ষের কেন্দ্রীয় বাহিনী তখন হচ্ছে পরিবেষ্টিত করে আছে ইডির অফিসটা। কিন্তু আপনারা লক্ষ্য করলেন যে আপনার বাড়িতে যদি পুলিশ কখনো যায়, সেই পুলিশের মধ্যে আপনারা কেউ ঢুকতে পারবেন না। কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের একটা সংস্থা ইডি, তারা যখন রেড করছে, যখন দিল্লি সরকারের কেন্দ্রীয় বাহিনী পরিবেষ্টিত, সেই কেন্দ্রীয় বাহিনীর মধ্যে দিয়ে মমতা ব্যানার্জি ঢুকে গেলেন, এবং শুধু ঢুকে গেলেন না, ফাইল নিয়ে বেরিয়ে আসলেন। এটা এমনি এমনি সম্ভব না। যদি বিজেপি, অমিত শাহ, মোদীদের যদি ইঙ্গিত না থাকতো, তাহলে মমতা ব্যানার্জি ওই দিন অ্যারেস্ট হতো। মমতা ব্যানার্জি সেদিন অ্যারেস্ট হয়নি, ফাইল নিয়ে বেরিয়ে এসেছিল। তারপরে ইডি বলেছিল যে আমরা তৃণমূলের নামে কেস করব, আর তৃণমূল বলেছিল আমরা মমতার নামে কেস করব, তৃণমূলের নামে কেস করব। হ্যাঁ, কেস করেছে দুপক্ষই, কিন্তু ফলাফল কি দেখলেন? কোর্টে যখন ডেট উঠছে, তখন মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস বলছে আজকের তারিখটাতে আমাদের কাগজ রেডি নেই, আপনারা একটা ডেট পিছিয়ে দিন। সেদিন কোর্ট সেটাকে গ্রহণ করছে, আর ইডি বলছে হ্যাঁ ডেট পিছিয়ে দিন। আর তারপরের ডেটে গিয়ে ইডি বলছে আমাদের কাগজপত্র রেডি হয়নি, আপনি আরেকটা ডেট পিছিয়ে দিন। কোর্ট বলছে, আর তৃণমূল বলছে ঠিক আছে, ডেট পিছিয়ে দেওয়া হলো। আজও পর্যন্ত তার কোনো কিনারা হলো না। যদি কোনো সাধারণ মানুষ পুলিশের অ্যারেস্টের মধ্যে গিয়ে, পুলিশ রেড করবার মধ্যে দিয়ে হস্তক্ষেপ করতেন, তাহলে তিনি জেলে থাকতেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতারা জেলের বাইরে আছে, এই কারণেই মোদী এবং মমতার সেটিং আছে বলেই আজকে বাইরে আছে। আজকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তিনি ভয় দেখাচ্ছেন, এলাকাতে যাচ্ছেন আর বলছেন যদি অন্য জায়গায় ভোট দেন, আইএসএফ এ ভোট দেন, খামে ভোট দেন, তাহলে পশ্চিম বাংলায় বিজেপি চলে আসবে। বিজেপি ভয় দেখাচ্ছে। আরে পরিতোষদা খুব ভালো করে বলেছেন, যেই বিজেপি, এই তৃণমূল তৈরি হয়েছিল 1998 সালের 1 জানুয়ারি। যেদিন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল, সেদিন হচ্ছে বিজেপির গর্বে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। আমাদের পার্টির নেতারা বিমান বসু, সূর্যকান্ত মিশ্র, মোহাম্মদ সেলিমরা, মীনাক্ষী মুখার্জিরা সেদিন বলেছিলেন যেই যে তৃণমূল কংগ্রেস তৈরি হলো মহারাষ্ট্রের নাগপুরে আরএসএস এর সদর দপ্তরে, সেদিন সদর আরএসএস বলেছিল মমতা ইজ এ কারেক্ট পারসন, বাট ইজ পার্টি ইজ রং। আর মমতা ব্যানার্জি বলেছিল আরএসএস হচ্ছে প্রকৃত দেশপ্রেমিক। আরএসএস বলেছিল মমতা হচ্ছে সাক্ষাৎ দুর্গা। মনে আছে, যারা একটু রাজনীতির খবর রাখেন তারা মনে করবেন 1998 সালের লোকসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি জোট করে পশ্চিম বাংলায় লড়াই। 1999 সালের লোকসভা নির্বাচন, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি জোট করে পশ্চিম বাংলার মাটিতে লড়াই। 34 বছর পশ্চিম বাংলায় বামফ্রন্টের সরকার ছিল, একজন বিজেপির এমএলএ কখনো পশ্চিম বাংলায় জিততে পারেনি, একজন বিজেপির এমপি কখনো পশ্চিম বাংলায় জিততে পারেনি। হ্যাঁ, একবার জিতেছিল মমতার হাত ধরে। মমতার হাত ধরে বামফ্রন্টের সময় একবার জিতেছিল। এই আমাদের পাশে অশোকনগরে বাই ইলেকশনে বিজেপির একটা এমএলএ হয়েছিল, কয়েক মাস পরে নির্বাচনে সেই বিজেপি মুছে গিয়েছিল। আর 1999 সালের লোকসভা নির্বাচনে দমদমে তপন সিকদার আর হচ্ছে যে কৃষ্ণনগরে সত্যব্রত মুখার্জি জিতেছিল বিজেপির।
তৃণমূলের হাত ধরে, মনে রাখবেন, তৃণমূলের হাত ধরে অটল বিহারী বাজপেয়ী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, আর ভারতবর্ষের রেলমন্ত্রীর নাম ছিল তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি। মনে আছে আপনাদের? ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম ছিল বিজেপির নেতা অটল বিহারী বাজপেয়ী, আর ভারতবর্ষের কয়লা মন্ত্রীর নাম ছিল তৃণমূলের নেত্রী মমতা ব্যানার্জি। আজকে মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বিজেপির ভয় দেখাচ্ছে, কাসেম সিদ্দিকীরা পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে বিজেপির ভয় দেখাচ্ছে। আমরা বলছি বিজেপির শত্রু হচ্ছে, প্রথম শত্রু হচ্ছে কমিউনিস্টরা। আমরা যারা কমিউনিস্ট করি, আরএসএস এর প্রথম শত্রু হচ্ছে কমিউনিস্টরা, আরএসএস এর দ্বিতীয় শত্রু হচ্ছে মুসলমানরা, আর আরএসএস এর তৃতীয় শত্রু হচ্ছে খ্রিস্টানরা। যে বই, যে গঠনতন্ত্র আরএসএস এর আছে, সেই আরএসএস এ পরিষ্কার ভাবে উল্লেখ করা আছে। আর মমতা ব্যানার্জি এখানে দাঁড়িয়ে বলবার চেষ্টা করছে যে বিজেপি চলে আসবে, বিজেপি চলে আসবে। আর আমরা দেখলাম পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে যখন আরজিকর, ভারতবর্ষের পশ্চিম বাংলার মধ্যে কলকাতার একটা সুপার স্পেশালিটি হসপিটাল, সেই হসপিটালের একজন ডাক্তার, মহিলা ডাক্তার চিকিৎসারত অবস্থায় যখন ধর্ষণ করে তাকে খুন করা হলো, শুধু পশ্চিম বাংলার মাটি না, ভারতবর্ষের মাটি না, শুধু ভারতবর্ষ না, মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর মানুষ দেখলো আমাদের দেশের বাইরে অসংখ্য দেশ, তারা যখন বিচার চাইছে একটাই স্লোগান, জাস্টিস ফর আরজিকর।